আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে আফ্রিকা কবিতাটা, এই আফ্রিকা কবিতাটা পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। পত্রপুট কাব্যগ্রন্থ থেকে আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে। তো আফ্রিকার জন্ম বৃত্তান্তটা একটু এই কবিতার প্রথম অংশে কবি বর্ণনা করেছেন। সেজন্য একটু এই আফ্রিকার ভৌগোলিক ব্যাখ্যাটা একটু জানতে হবে যে আফ্রিকা মহাদেশের জন্ম কিভাবে হলো। তোমরা ভূগোলে পড়ে থাকবে প্লেট টেকটনিক তত্ত্ব বা পাত সংস্থান, যার ফলে কি হয়, পাত সঞ্চালনের ফলে একটা ভূখণ্ড থেকে আর একটা ভূখণ্ড আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তো আফ্রিকা মহাদেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আফ্রিকা প্রথমে ছিল এশিয়া মহাদেশের সঙ্গে যুক্ত। পরে এই পাত সঞ্চালনের ফলে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে গেল এবং আফ্রিকা মহাদেশ তখন আলাদা একটা মহাদেশ রূপে অস্তিত্ব তার দেখা গেল। মাঝে দুটো মহাদেশের মাঝখানে ভারত মহাসাগর দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেল। এই ভূগোলের ব্যাখ্যাটাকে কবিতার প্রথম স্তবকে কবি কিন্তু কাব্যিকভাবে উপস্থাপন করেছেন। এইবার এই আফ্রিকা কবিতাটা কবি কোন প্রেক্ষাপটে রচনা করেছেন, মানে কোন পটভূমিতে রচনা করেছেন, সেটা তোমাদেরকে জানতে হবে যে কোন মানসিকতা থেকে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ লিখলেন। তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সেটা হলো 1935 খ্রিস্টাব্দে ইতালির মুসোলিনি আফ্রিকার একটি দেশ ইথিওপিয়া আক্রমণ করেন। এই ঘটনায় রবীন্দ্রনাথ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। এই যে ফ্যাসিবাদী শক্তির আগ্রাসন, দুর্বল দেশের ওপরে যে উপনিবেশ সৃষ্টি করবার মানসিকতা, দুর্বল দেশের ওপর অত্যাচার করা, এর জন্য তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। তখন একজন বিখ্যাত কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে অনুরোধ করেন যে আফ্রিকা নিয়ে একটা কবিতা আপনি লিখুন। এই যে আফ্রিকার উপরে এত অত্যাচার করছে ইউরোপীয় শক্তিগুলো, ইউরোপীয় দেশগুলো। তখন তার সেই অনুরোধে সাড়া দিয়ে রবীন্দ্রনাথ 1937 খ্রিস্টাব্দে কিন্তু আফ্রিকা কবিতাটি লিখলেন। যার জন্য এই কবিতার প্রেক্ষাপট যদি বলা যায় সেটা হলো ফ্যাসিবাদী শক্তির আগ্রাসন তাই কাজ করেছে, যেটা 1935 সালে মুসোলিনি আফ্রিকার ইথিওপিয়া আক্রমণ করেন। সেই ঘটনার থেকেই কিন্তু লেখক এই আফ্রিকা কবিতাটি লেখেন। মূল কাব্যগ্রন্থ বলেছি, মূল কাব্যগ্রন্থের নাম হলো পত্রপুট। পরে আবার এই কবিতাটা রবীন্দ্রনাথের যে সঞ্চয়িতা কবিতা সংকলন গ্রন্থ আছে সেখানেও স্থান পেয়েছে। তাহলে চলো এবার আমরা কবিতাটা লাইন ধরে ধরে পড়ব। তোমরাও কিন্তু বইটা সামনে রাখবে, আফ্রিকা কবিতাটা বের করবে এবং আমার সঙ্গে সঙ্গে মানে বুঝতে থাকবে বইটা খুলে, তাহলে সুবিধা হবে। এই কবিতায় মোট 5টা স্তবক আছে এবং 5টা স্তবকে কিন্তু 5 রকম বার্তা কবি দিতে চেয়েছেন আলাদা আলাদা। কি সেগুলো প্রত্যেকটা স্তবক বিশ্লেষণ করে করে তোমাদেরকে আমি বলছি। আর এটা কি ধরনের কবিতা? এটা একটা সাম্রাজ্যবাদ বিরোধী কবিতা। কারণ কবি রবীন্দ্রনাথকে আমরা জানি মানবতাবাদী কবি। তিনি হিংসার বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে কথা বলেন। তার মধ্যে তিনি সবসময় মানবতার জয় ঘোষণা করেন। তাই এটা সাম্রাজ্যবাদ বিরোধী কবিতা। তাহলে চলো কবিতার প্রথম স্তবকটা পড়ে নি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। পুরো প্রথম স্তবকটা আমরা পড়লাম এবং যে ভৌগোলিক ব্যাখ্যাটা বললাম আফ্রিকার জন্মটা এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে, তারই কাব্যিক উপস্থাপনা কবি এখানে করলেন। বুঝে নিই তাহলে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত মানে দিশাহীন, আদিম যুগে একটা দিশাহীন অবস্থা। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ, সৃষ্টি যা করছেন যেন কোনোটাই মনোপ্রীত হচ্ছে না। এখানে স্রষ্টা মানে বিধাতা, আবার স্রষ্টা মানে কিন্তু প্রকৃতি। যে প্রকৃতি প্রথম অবস্থায় নিজেকে ভাঙা গড়ার মধ্য দিয়ে নতুন ভাবে তৈরি করছে, আবার এমন ভাবে তৈরি করছে যেন সেটা মনোপ্রীত হচ্ছে না, বারবার সেটাকে ভেঙে ফেলছেন, নতুন সৃষ্টিকে বিধ্বস্ত করছে। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, এবং সে যেন সৃষ্টিকর্তা যেন অধৈর্য হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না ওটা হচ্ছে না করে, তাই ঘন ঘন মাথা নাড়ছে।
সেই রকম একটা পরিস্থিতিতে কিন্তু কি হলো, রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। ঠিক সেই সময়ে রুদ্র সমুদ্রের বাহু মানে ভয়ঙ্কর সমুদ্র, ভয়ঙ্কর সমুদ্রের ঢেউ কি করলো, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী মানে পূর্ব দিক, পৃথিবীর পূর্ব দিক থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে চলে গেল আফ্রিকা। অর্থাৎ এখানেই এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা যে বিচ্ছিন্ন হয়ে গেল সে কথাটা বললেন। হ্যাঁ, আর প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল আফ্রিকাকে কে, রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ ভয়ঙ্কর সমুদ্রের ঢেউ। ওই যে ভারত মহাসাগর রয়ে গেছে একদিকে এশিয়া আর একদিকে আফ্রিকা, তার মাঝখানে রয়ে গেছে ভারত মহাসাগর। তারপরে কি করলে, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেই আফ্রিকাকে তখন বনস্পতি মানে বড় বড় গাছ, আফ্রিকা জঙ্গলময় ঘন জঙ্গলে পূর্ণ এই মহাদেশ, তো সেখানে এবার প্রথম অবস্থায় বড় বড় বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকাকে যেন বেঁধে ফেললো কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ মানে কি, কিপ্টে, অল্প। তো সেই অল্প আলোর অন্তঃপুরে মানে একদম বাড়ির ভিতরে অন্ধকারময় পরিবেশে যেন তোমাকে বেঁধে ফেললে। কেন, ঘন অরণ্য, সেখানে বড় বড় বনস্পতি, তাই সূর্যের আলো তো প্রবেশ করতে পারে না, তাই বলছে কৃপণ আলোর অন্তঃপুরে তোমাকে বেঁধে ফেললে। এই হলো প্রথম স্তবক। তাহলে বুঝতে পারলে এইভাবে আফ্রিকা মহাদেশের জন্ম। এইবার আফ্রিকা আলাদা একটা মহাদেশের অস্তিত্ব হিসাবে মর্যাদা পেল। তারপরে কি করছে আফ্রিকা এবার একা, তখনও সেখানে সভ্যতার আলো প্রবেশ করেনি, অন্য দেশগুলোতে তখন শিল্প বিপ্লব ঘটে গেছে, তারা সভ্যতার চরম শিখরে নিজেদেরকে নিয়ে যেতে পেরেছে। আফ্রিকা কিন্তু তখন একাকী বিচ্ছিন্ন অবস্থায় কিভাবে অবকাশ যাপন করছে সেটা দেখো। তাহলে দ্বিতীয় স্তবকে আমরা কি পড়বো, আফ্রিকার অবকাশ যাপন, যে আলাদা মহাদেশ হয়ে গেল, তারপরে সে একা একা কি করছে। সেখানে নিভৃত অবকাশে তুমি, এই যে তুমি সম্বোধন করেছে, দেখেছো আফ্রিকাকে এখানে তুমি বলা হচ্ছে। এবং একটা কথা ভালো করে খেয়াল করো যে এই কবিতায় কিন্তু কবি রবীন্দ্রনাথ আফ্রিকাকে কোনো মহাদেশ বা কোনো ভূখণ্ড হিসাবে চিহ্নিত করেননি, তিনি একজন নারী বা মানবী হিসাবে কিন্তু এখানে আফ্রিকাকে দেখেছেন, সেজন্য তাকে তুমি সম্বোধন করা হয়েছে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। কি করছিল একা একা, তখন একা একা সেই অবসরের মধ্যে আফ্রিকা তখন দুর্গমের রহস্য ভেদ করার চেষ্টা করছিল, যেগুলো মানুষের কাছে অজানা রয়ে গেছে, সেই রহস্য সে যেন সংগ্রহ করছিল। চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, আর প্রকৃতির যে নানান বৈচিত্র্য, কখন বৃষ্টি হবে কখন ঝড় আসবে, এই যে প্রকৃতির নানান খেয়াল, তার যে দুর্বোধ সংকেত যেগুলো সহজে সাধারণ মানুষ বুঝতে পারে না, সেইগুলোকে সে কিন্তু চিনছিল আফ্রিকা। আর কি করছিল, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আর প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, প্রকৃতির এমন অনেক লীলা খেলা বা এর মধ্যে কি বলবো, জাদু কেন বলছে, মায়াজাল, প্রকৃতির মধ্যে এমন কিছু মায়াজাল আছে যেগুলো আমরা বুঝতে পারি না, কেন এই ঘটনা ঘটলো, সেই সমস্ত দৃষ্টি অতীত জাদু কিন্তু তার অচেতন মনে, চেতনার অতীত মন মানে অচেতন মনে কিন্তু মন্ত্র জাগাচ্ছিল। কার অচেতন মনে মন্ত্র জাগাচ্ছিল, আফ্রিকার। তারপরের লাইনটা দেখো, বিদ্রুপ করছিলে ভীষণকে। কে বিদ্রুপ করছিল, বিদ্রুপ মানে উপহাস করছিল ভীষণকে এই আফ্রিকা। কিরকম ভাবে, বিরূপের ছদ্মবেশে, বিরূপ মানে বিরোধিতার ছদ্মবেশে তুমি ভীষণকে অট্টহাস্য করেছিলে, তাকে হার মানাবে বলে। তারপরের লাইনেই আবার বলছে দেখো, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী না দে। এবার শঙ্কাকে মানে ভয়কে চাচ্ছিলে হার মানাতে, নিজেকে উগ্র করে মানে ভয়ঙ্কর করে বিভীষিকাময় করে তুলে যেন তাণ্ডব মানে হচ্ছে উদ্দাম নৃত্য, আর দুন্দুভি নিনাদ মানে যুদ্ধের সময় যে বাজনা বাজানো হয়, তাহলে যুদ্ধের সময় যে একটা রণডঙ্ক যে বাজনা বাজানো হয়, উদ্দাম নৃত্যের মতো করে নিজেকে বিভীষিকাময় করে তুলে তুমি কি করতে চাইছিলে, ভয়কে জয় করতে চাচ্ছিলে। তাহলে এই হলো আফ্রিকার অবকাশ যাপন। কি করছিল সে তখন এককভাবে এই মহাদেশের তৈরি জন্ম হওয়ার পর। এরপরে তৃতীয় স্তবকে চলে যাচ্ছি। এইবার দেখো, সাম্রাজ্যবাদী লোভী শক্তি মানে ইউরোপীয় শক্তি, পাশ্চাত্যের দেশগুলো এইবার কিন্তু আফ্রিকার উপরে আক্রমণ করবে। কেন আফ্রিকার উপরে আক্রমণ করবে, তারা যখন জানতে পারলো যে আফ্রিকাতে অনেক খনি রয়েছে, খনিজ সম্পদ রয়েছে,
মূল্যবান জিনিস আছে, তাই বাণিজ্য করবার জন্য, সেখানে উপনিবেশ গড়ে তোলবার জন্য তারা কিন্তু আফ্রিকাতে সাম্রাজ্য বিস্তার করবার চেষ্টা করে। তাহলে এখানটা পড়ে নি। হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। হাই ছায়াবৃতা, হাই মানে কি? তার প্রতি একটা করুণা জাগছে। কেন করুণা জাগছে? তাকে অত্যাচারিত করা হবে, তার এই অত্যাচার যে করা হবে তার উপরে, তার জন্য কবির একটা করুণা জেগেছে। হাই ছায়াবৃতা, ছায়াবৃতা মানে কি? ছায়ার দ্বারা আবৃতা, যেহেতু তাকে নারী বা মানবী বলে কল্পনা করেছেন কবি, তাই স্ত্রীলিঙ্গে আবৃতা বলেছেন। হাই ছায়াবৃতা, কারণ সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, বনস্পতি বড় বড়, তাই তাকে হাই ছায়াবৃতা বলা হয়েছে। কালো ঘোমটার নিচে, এটাকে আবার কত সুন্দর একটা ঘোমটা পরা নারীর সঙ্গে তুলনা করেছে। তার ওই মানে বনস্পতির যে আড়ালে নিজেকে ঢেকে রেখেছে যেন কালো ঘোমটার মতো করে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। তখন আফ্রিকাতে সভ্যতার আলো প্রবেশ করেনি বলে তাকে সবাই উপেক্ষা করেছিল, কেউ খোঁজই রাখেনি যেরকম একটা মহাদেশ সেখানে আছে, তাই অপরিচিত রয়ে গিয়েছিল তার রূপটা। কিন্তু ক্রমেই এটা জানতে পেরে কি করলো সাম্রাজ্যবাদী শক্তির দল? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। এইখানে দেখো সাম্রাজ্যবাদী শক্তির যে বর্বরতা, যে আস্ফালন, সেইটা এর মধ্যে প্রকাশ পেয়েছে। কি? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। তাহলে তোমাকে শৃঙ্খলাবদ্ধ করবে বলে, পরাধীন বানাবে বলে, উপনিবেশ স্থাপন করবে বলে লোহার হাতকড়ি নিয়ে এলো। ওরা কারা? প্রশ্ন আসে। এলো ওরা, ওরা কারা? ওরা হলো ইউরোপীয় শক্তি, ওরা হলো ইউরোপীয় শক্তি, অর্থাৎ ইউরোপের দেশ। নখ যাদের, তাদের এবার চেহারাটা কেমন? নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এখানে এই যে আফ্রিকার জঙ্গলে ভয়ঙ্কর নেকড়ে বাঘ থাকে, তার যে তীক্ষ্ণ নখের যে তীক্ষ্ণতা, তার চেয়েও কিন্তু তারা আরো বেশি ভয়ঙ্কর, তাই এই কথাটা কবি বললেন। এলো মানুষ ধরার দল। আবার তাদেরকে আবার একটা বিশেষণে ভূষিত করছেন যে তারা মানুষ ধরার দল। কেন এই কথা বললো? না, ওই সমস্ত ইউরোপীয় দেশগুলো মানে তারা তো শ্বেতাঙ্গ, তারা নিজেদেরকে অনেক উঁচু ভাবত, এবং তারা কি করতো? এই সমস্ত কৃষ্ণাঙ্গী কালো মানুষকে আফ্রিকা থেকে ধরে নিয়ে যেত এবং কৃতদাস বানাতো। তাই বলছে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। আর তাদের এই সমস্ত শ্বেতাঙ্গদের, সাদা চামড়ার মানুষেরা যেন গর্বে অন্ধ, অহংকারে পরিপূর্ণ তারা, এবং কতটা তারা গর্বে অন্ধ, সেই অন্ধ আবার তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। তোমার যে অরণ্যের যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তার যে অন্ধকারময় পরিস্থিতি, তার চেয়েও তারা গর্বে অন্ধ, ওই সাম্রাজ্যবাদী লোভী শক্তিগুলো, ইউরোপের দেশগুলো। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। এইবার তাদের যে বর্বর লোভ, সভ্যের বর্বর লোভ, তাদেরকে বলা হচ্ছে সভ্য। সভ্যতার আলোক তাদের মধ্যে প্রবেশ করে গেছে, তাদের দেশে শিল্প বিপ্লব ঘটে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু অমানবিক। যেখানে মানবিকতা থাকে না তাকে কি সভ্য বলা যায়? প্রকৃত অর্থে তারা কিন্তু সভ্য নয়, নিজেদেরকে সভ্য বলে জাহির করে। কিন্তু তাদের মধ্যে রয়েছে কি? বর্বর লোভ। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। কি করলো তারা? নিজের অমানবিকতা, অমানুষতা মানে অমানবিকতা, অমানবিকতাকে নগ্ন করলো, মানে হচ্ছে প্রকাশিত করলো, তোমার উপরে অত্যাচার করে। এই যে নিজেদের অমানবিকতার পরিচয় তারা দিল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে। এইবার আফ্রিকার কি অবস্থা? সাম্রাজ্যবাদী লোভী শক্তি যখন তার উপরে অত্যাচার চালালো, তোমার ভাষাহীন ক্রন্দনে, সে তখন ভাষাহীন ভাবে কাঁদছে। কখন ভাষাহীন ভাবে কাঁদে? যখন কাঁদার কোনো ভাষা পায় না, গভীর শোকে যখন মানুষ আচ্ছন্ন হয়ে পড়ে, তো আফ্রিকার অবস্থা সেরকম। সে ভাষাহীন ভাবে কাঁদছে, তাতে করে অরণ্যপথ বাষ্পে আকুল হয়ে গেছে তার সেই কান্নার জন্য। অঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, এবং তার শরীর থেকে যে রক্ত ঝরেছে অত্যাচারের ফলে, সেই রক্ত এবং অশ্রু, চোখের জল মিলেমিশে কি হয়ে গেল? আফ্রিকার ধুলো পঙ্কিল, অর্থাৎ কর্দমাক্ত হয়ে গেল, কাদামাখা হয়ে গেল। ধুলোটা জল এবং রক্তের দ্বারা, চোখের জল এবং রক্তের দ্বারা ধুলো হয়ে গেল কাদা। আর সেটা কি হলো? দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। আর সেই কাদার পিণ্ড কোথায় আটকে গেল? দস্যু পায়ের। দস্যু কারা এখানে? সাম্রাজ্যবাদী লোভী শক্তিগুলো, ইউরোপীয় শক্তিগুলো, ইউরোপের দেশগুলো। তো দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়, তাদের জুতোটার বর্ণনা দেখো, মানে অত্যাচারের কতখানি
বর্বরতা, হিংস্রতা বোঝাতে তাদের যে জুতো পরছে সেটা আবার কাঁটা মারা জুতো, তাদের অত্যাচারের চিহ্নটাকে বোঝাবার জন্য। এতটাই অত্যাচারী যারা তারা ছিল। সেই কাঁটা মারা জুতোর তলায় কিন্তু সেই কাদার বিভৎস পিণ্ড লেগে গেল, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এবং এটা যেন একটা চিরচিহ্ন রেখে গেল তোমার এই অপমানিত ইতিহাসে, মানে আফ্রিকার কে যে অপমান করলো তা কোনোদিনই ভোলার নয়, তা চির অক্ষত রয়ে গেল ইতিহাসে। এই অংশটা অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদটা তাহলে এবার আমরা পড়লাম আফ্রিকার উপর সাম্রাজ্যবাদী শক্তির যে বর্বরতা, যে নৃশংসতা, যে অত্যাচার, তার ছবি। এবার চলে যাই এই কবিতার চতুর্থ স্তবকে। চতুর্থ স্তবকে কবি একটা কিন্তু বৈপরীত্যের ছবি তুলে ধরেছেন। কিসের বৈপরীত্য? এতক্ষণ পর্যন্ত আমরা হিংসার ছবি পেলাম, অমানসিক অত্যাচারের ছবি পেলাম, এবার দেখবে একটা সুন্দরের আরাধনা, যেন কোথাও কিছু হয়নি। কেন কবি এরকম একটা বিপরীত ছবিকে দাঁড় করালেন? এই অত্যাচারটাকে আরো ভয়ঙ্কর ভাবে তুলে ধরবার জন্য, সেটাকে আরো ফুটিয়ে তোলবার জন্য, স্পষ্ট করবার জন্য কবি কিন্তু এরকম একটা বিপরীত চিত্র তুলে ধরেছেন। এবং সেটা কোথায় ঘটছে? সেটা ঘটছে ওই ইউরোপেই, যারা আফ্রিকার উপর অত্যাচার করেছিল। তাহলে পড়ে নিন। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তাহলে দেখো, সমুদ্র পাড়ে, সমুদ্র পাড়ে মানে হচ্ছে সমুদ্রের পাড়ে অবস্থিত যে ইউরোপ, সেটাকে বোঝানো হয়েছে। কারণ ইউরোপের অবস্থান ঠিক ভূমধ্যসাগরের পাড়ে। সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, তাদের মানে ইউরোপে, ইউরোপ মহাদেশে, তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। তারা আবার সুন্দরের আরাধনা করছে, তাই মন্দিরে পূজার ঘণ্টা বাজছে। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে তারা তাদের ইষ্ট দেবতাকে ডাকছে, সকাল সন্ধ্যায় মন্দিরে পূজা করছে। শিশুরা খেলছিল মায়ের কোলে, যেন একটা শান্ত ছবি, কোথাও কিছু যেন হয়নি। অথচ এই ইউরোপীয়রাই আফ্রিকাকে তছনছ করে দিয়ে গেল, তাদের বর্বরতা প্রকাশ করে গেল, অত্যাচার চালালো অমানসিক। অথচ সেই ইউরোপীয়রাই কিন্তু আবার সুন্দরের আরাধনা করছে। কতখানি বৈপরীত্যময় ছবি। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তাদের পাড়াতেই আবার কবির সঙ্গীতে, গানের মধ্য দিয়ে সুন্দরের আরাধনার বেজে উঠেছিল। অর্থাৎ যেন একটা শান্ত প্রতীক দেবতার সুন্দরের আরাধনাকে কবি এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন এই বৈপরীত্যময় চিত্রটা এঁকে। এরপরে কবিতার পঞ্চম স্তবক বা শেষ স্তবকে দেখো এবার কি বলতে চাইছেন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তাহলে এখানে বুঝতে হবে প্রত্যেকটা লাইন। আজ যখন পশ্চিম দিগন্তে, পশ্চিম দিক, কিন্তু পশ্চিম দিগন্তে মানে এখানে পাশ্চাত্যের দেশগুলো, আমরা ইউরোপের মহাদেশের দেশগুলোকে বলি পশ্চিমের দেশ, পশ্চিম দিকে অবস্থিত বলে। তাই আজ যখন পশ্চিম দিগন্তে অর্থাৎ ইউরোপীয় মহাদেশে প্রদোষকাল মানে সন্ধ্যাবেলায় ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, সন্ধ্যাবেলায় একটা বিষাক্ত বাতাসে আমাদের শ্বাস যেন রুদ্ধ হয়ে আসছে। যখন গুপ্ত গহ্বর থেকে মানে গোপন গর্ত থেকে পশুরা বেরিয়ে এলো, এই পশু মানে বুঝতেই পারছো সাম্রাজ্যবাদী লোভী শক্তি, ইউরোপীয় শক্তিগুলো, তারা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এবং এই যে সন্ধ্যাবেলার পরিস্থিতি, তারা একটা অশুভ ধ্বনি ঘোষণা করলো এবং বলল দিন এখানেই শেষ হয়ে আসছে। অর্থাৎ এই চারটে লাইনের মধ্যে কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পদধ্বনি শোনা যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে আসতে চলেছে তার ইঙ্গিত দিয়েছেন। কারণ 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। তোমরা জানো, ইতিহাসে পড়েছো 6 বছর ধরে চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো কবির এই কবিতাটি লেখা হচ্ছে কবে? 1937। তখন কিন্তু এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে তার যে একটা পূর্ব সূচনা, তা যেন কবি অনুমান করতে পেরেছেন। হ্যাঁ, পাশ্চাত্যের দেশগুলোর এই যে মানে পাশ্চাত্য দেশগুলোর মধ্য থেকে যে সমস্ত সাম্রাজ্যবাদী লোভী শক্তিরা, যাদেরকে বলছেন পশু, তারা বেরিয়ে আসছে এক এক করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার ইঙ্গিত এখানে আছে। আচ্ছা, এবার এই পরিস্থিতিতে এরকম একটা সংকটময় কালে কিন্তু কবি তো মানবতাবাদী কবি, আফ্রিকার প্রতি তার একটা সমবেদনা থেকে তিনি এই কবিতাটা লিখছেন যে সত্যিই আফ্রিকার উপরে যা করা হয়েছে অত্যাচার,
হ্যাঁ, তার থেকে কিন্তু তিনি এই কবিতাটা লিখছেন। তাই শেষ অংশে কবি কিন্তু আশাবাদী এবং তিনি মানবতাবাদী। এবং এই কবিতাটাও তোমাদেরকে মনে রাখতে হবে যেটা একটা সাম্রাজ্যবাদ বিরোধী কবিতা, যার জন্য বলছে, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। তাহলে একটুখানি করে দেখে নি, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কাকে বলে? যুগান্তের মানে এক যুগ থেকে অন্য যুগ বা যুগ পরিবর্তনের কবি। এখানে আসলে কবি রবীন্দ্রনাথ নিজেই যুগান্তের কবি, তিনি বলেছেন এসো যুগান্তের কবি। এই যুগ পরিবর্তনের কবিকে তিনি আহ্বান করেছেন কখন? আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, মানে শেষ আলোয় দাঁড়িয়ে, শেষ আশার বাণী হিসাবে সেই আসন্ন সন্ধ্যা যখন নামছে, তার যে শেষ আলোক বা শেষ আশাতে দাঁড়িয়ে কি করতে বলছে? দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কার পাশে দাঁড়াতে বলেছেন? মানহারা মানবী। কে এখানে মানহারা মানবী? ওই আফ্রিকা, তার মানকে হরণ করেছে ইউরোপের দেশগুলো, ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলো। ওই মানহারা মানবীর দ্বারে দিয়ে দাঁড়িয়ে তার পক্ষ অবলম্বন করে কি বলতে হবে তার কাছে? বলো ক্ষমা করো। অর্থাৎ ইউরোপীয়রা যে অত্যাচার করেছে আফ্রিকার কাছে, তার জন্য তারা অনুতপ্ত নয়, যেজন্য তারা কোনোদিনই এই আফ্রিকার কাছে কিন্তু ক্ষমা চাইবে না। কবি নিজে তাই যেন তাদের হয়ে আফ্রিকার কাছে ক্ষমা চাইছেন। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। হিংস্র এই যে প্রলাপ চারিদিকে যে চলছে, হিংস্র বর্বরতা, আগ্রাসন, ক্ষমতালোভীদের লড়াই, সেই সমস্তের মধ্যেও তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী হোক ক্ষমা করো। এই কথাটা ক্ষমা করার মধ্য দিয়ে কবি নিজে এখানে আফ্রিকাকে তার প্রতি যে অত্যাচার করা হয়েছে তার জন্য ক্ষমা চেয়েছেন, এবং ক্ষমা করো এইটাই তিনি সভ্যতার শেষ পুণ্যবাণী হোক বলে ঘোষণা করেছেন। এই মানবতার জয় ঘোষণা করেই কিন্তু কবিতার পরিসমাপ্তি। তাহলে কবিতার ব্যাখ্যা আলোচনা এখানেই শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই